সানডে সাসপেন্স। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য এবং এর মূল ভাষাটি অপরিবর্তিত রাখা হয়েছে। বুঝলে কিশোরী, এই বৃষ্টিতে ছাতা দুটো আর কোনো কাজেই দেবে না দেখছি। কাজেই একটু দাঁড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে, কি বলো? সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। সূর্যদেব কবেই তার তল্পিতল্পা গুটিয়ে লুকিয়ে পড়েছে কালো মেঘের দেশে। আর এদিকে ক্রন্দনরত কালো মেঘটা যেন কোনো এক অজানা দুঃখে অনবরত তার অশ্রুজল ভূপতিত করেই চলেছে। কোনো রকমে এই তেলে ভাজার দোকানের সামনে টাঙানো ত্রিপল গোছেরই একটা ছত্রছায়ার নিচে দাঁড়িয়ে আছি আমি আর কিশোরী। যদিও মাথার উপর টাঙানো এই শতছিদ্র আর বাতাসের দাপটে দোদুল্যমান দুর্বল ত্রিপল আমাদের বিশেষ কিছুই সাহায্য করতে পারছে না, তবুও নাই মামার চেয়ে কানা মামা ঢের ভালো। আমার কথার প্রত্যুত্তরে কিশোরী বলে, যা বলেছ ভাইয়া, বৃষ্টিটা একটু কমলেই বেরিয়ে পড়ব। আচ্ছা, তেলে ভাজার থলেটা নিয়েছ তো? হ্যাঁ গো, নিয়েছি, কিন্তু পাসিং শোয়ের প্যাকেটখানা? চিন্তা নেই, আমার বুক পকেটে আছে। বৃষ্টিটা সামান্য কমেছে, কিন্তু বাতাসটা আগের মতোই বহাল তবিয়ায় বয়ে চলেছে। কিশোরী, চলো বেরিয়ে পড়ি, না হলে আবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে আজ আমাদের পথের মধ্যেই ভবগুড়ের ন্যায় বসে থাকতে হবে। মেঘ বাবাজির পাষাণ হৃদয় মনে হয় এই দুই পথিকের অসুবিধে দেখে একটু হলেও কোমল হয়েছে। তাই সে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য সামান্য হলেও অকাল জলধরা পতনের মাঝে বিরতি রেখেছে। মঠলেনের এই চিরপরিচিত জায়গায় আমাদের আগমন, তাও আবার এত বৃষ্টিমুখর দিনে, বিশেষ কিছু অবাক হওয়ার বিষয় নয়। এর আগেও অনেকবার বৃষ্টিতে ভিজে প্রায় অর্ধ স্নান হয়ে আসার নজির নেহাত কম নেই। দরজার শেকল ধরে বেশ কয়েকবার নাড়া দিতেই ভেতর থেকে একটি নারী কণ্ঠ ভেসে আসে। আর এই কণ্ঠের যে মালিক, সে আর অন্য কেউ নয়, আমাদের চারিমা। আরে কাকাবাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। আমি চারির হাতে তেলে ভাজার থলেখানা দিলাম। ছাতা দুটো দেওয়ালের গায়ে রেখে চপ্পল জোড়া খুলতে খুলতেই বললাম, তা চারি, কেমন আছো বলো? কবে এলে শ্বশুর বাড়ি থেকে? আপনাদের আশীর্বাদে কেটে যাচ্ছে ওই একরকম। এই পরশু এলাম, অনেকদিন আসিনি তো, তাই বাবার জন্য মন যেন কেমন করছিল। বলেই চারির মুখে একটা সরল হাসি ফুটে উঠল। ভেতরে আসুন না, বাবা একটু পুজোয় বসেছে, এক্ষুনি চলে আসবে। চারির কথা শুনে ভেতরে গিয়ে বসলাম। ততক্ষণে বৃষ্টিটা আবার পড়তে শুরু করেছে। তার সাথে মেঘের গুরুগম্ভীর ডাক শোনা যাচ্ছে ঘন ঘন। এখানে পরিবেশটা একটু যেন নীরব, যদিও সেই নীরবতাকে নতুন প্রাণ দিতে পারে একজনই, তবে সে এখন পুজোয় ব্যস্ত। মেঝেতে পাতা কম্বলের ওপর বসে পড়লাম। কিছুক্ষণ পরেই একটা গম্ভীর কাশির আওয়াজ শোনা গেল। আওয়াজের মালিক আমাদের জানিয়ে দিচ্ছে তাঁর আগমন। বৃষ্টিতে উষ্ণতার পারদ বেশ কিছুটা নেমেছে, তাই আমরা একটু জড়সড় হয়েছিলাম সামান্য উষ্ণ অনুভূতির খোঁজে। কিন্তু তারানাথের আগমনে নড়েচড়ে বসতেই শীতের এক ছোঁয়া অনুভূত হলো। কখন এলে তোমরা? কিশোরী বলল, এই একটু আগেই। তা ঠাকুরমশাই, আপনি এই সময় হঠাৎ পুজো করছিলেন? আগে তো কোনো দিন দেখিনি এই বিকেলের দিকে পুজো করতে, অন্তত আমরা যতদিন দেখছি। মাকে ডাকার কি আর কোনো নির্দিষ্ট সময় হয়? তাকে যখনই ডাকবে তখনই তিনি জাদুর পালক ছুঁয়ে দিয়ে তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। বলেই তারানাথ একটা মৃদু হেসে আমাদের সামনে এসে বসলেন। কিশোরী বুক পকেট থেকে ততক্ষণে পাসিং শোয়ের প্যাকেটখানা বাড়িয়ে দিয়েছে তারানাথের দিকে। সত্যি বলতে কি, এই পাসিং শোয়ের প্যাকেটখানা আমাদের একটা বিশেষ টোপ। এই টোপ যে তারানাথ নেবেই সেটা আমাদের কাছে অপরিচিত নয়। আর এই
পাসিং শোয়ের জাদুতেই নাকি জানি না, এর গন্ধের স্পর্শেই তারানাথের শরীরে থাকা অদ্ভুত এক আদিমতম সত্তা জেগে ওঠে, আর সেই সত্তাই আমাদের নিয়ে চলে তারানাথের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতার নিকটে। তার মুখ থেকেই সেই অভিজ্ঞতার একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে আমাদের চোখের সামনে। কিশোরী বলল, ঠাকুরমশাই, আজকে একটা ভয়ঙ্কর গল্প হয়ে যাক। অনেকদিন আপনার মুখ থেকে কোনো গল্প শোনা হয়নি। চারি আমাদের জন্য গরম তেলে ভাজা মুড়ি আর চা দিয়ে গেছে। বাইরে যা বৃষ্টি হচ্ছে, মনে হয় না খুব তাড়াতাড়ি থামবে। এটাই সেই চিরপরিচিত আবহাওয়া যেখানে তারানাথের বলা গল্প ধীরে ধীরে প্রাণ পাবে। জানালার বাইরের দিকে তাকিয়ে তারানাথ কিছু একটা ভাবছিল। হঠাৎ বলে উঠল, নিশিকান্তিপুর। আমি বললাম, নিশিকান্তিপুর? এটা তো কোনো জায়গার নাম মনে হয়। গভীর স্বরে তারানাথ বললেন, একটা অভিশপ্ত গ্রাম ছিল সেটা। এই গ্রামের ঘটনাই আজকে বলবো তোমাদের। আর খবরদার, এই ঘটনাকে গল্প বলে উড়িয়ে দেবে না। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর মধ্যে এটা ছিল একটা। তারানাথ একটু থেমে তারপর সেই ঘটনাগুলোকে পুরনো স্মৃতির ভান্ডার থেকে বের করে এনে একে একে বলতে থাকলেন। আমার ভবঘুরে জীবনে নানান গ্রামে আমি গিয়েছি। চলতে চলতে অত খেয়াল করি না কোন জায়গা বা কোথা দিয়ে হেঁটে চলেছি। গ্রামের লোকের মুখেই শুনতাম গ্রামের পরিচয়। তো একদিন হঠাৎ পৌঁছলাম নিশিকান্তিপুর গ্রামে। গ্রামটা বেশ বড়, আশেপাশে সবুজ গাছপালা, পাখিদের কলকাকলি, গ্রামের মাটির সোঁদা গন্ধ, কোমল বাতাস ইত্যাদি দিয়ে প্রকৃতি মা যেন নিজের সন্তানের মতো সাজিয়ে রেখেছে এই গ্রামকে। গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে চলেছি। পথের দুই দিকে দূর দূরান্ত পর্যন্ত সবুজ ধান ক্ষেত, তার মাথা দুলিয়ে বাতাসের সাথে খেলা করছে। তবে রাস্তা দিয়ে অনেকক্ষণ হাঁটার পরেও একটা মানুষকেও চোখে পড়ল না। সময়টা তখন আন্দাজ বিকেল বেলা হবে। সূর্যের আলোটা যেন কোনো কিছুকে দেখে ভয় পেয়ে ফিরে গিয়েছে তার উৎসের দিকে। কিছুটা দূরে চোখ পড়ল খানকতক বাড়ির দিকে। মনে হয় ওখান থেকেই মানুষের বসবাসের সীমারেখা শুরু হয়েছে। তাই ওদিক পানে যেতে থাকলাম। কিছুটা এগিয়ে আসতেই মনের মধ্যে কেমন যেন একটা হয়ে উঠল। একটা খারাপ অনুভূতি যেন আমার শরীর বেয়ে উঠে এলো। লোমগুলো অকারণেই খাড়া হয়ে উঠল। তোমরা তো জানোই মধুসুন্দরী দেবীর কর্তৃক পাওয়া আমার এই বিশেষ ক্ষমতাটি সম্পর্কে। কোনো কিছু খারাপ, অশুভ আমার আশেপাশে থাকলে আমি তা বুঝতে পেরে যাই। এক্ষেত্রেও তার অন্যথা হলো না। আর এই অশুভ ভয়ানক জিনিসটা যে কি, বা আমার এই অনুভবের কারণটাই যে কি, তা বুঝতে পারলাম গ্রামে ঢুকে। তারানাথের চোখে আমি আর কিশোরী অদ্ভুত একটা ভয়ের ছাপ দেখতে পেলাম। তারানাথের বলা অভিশপ্ত গ্রামের টুকরো টুকরো স্মৃতির একটা প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পেলাম তারানাথের চোখে। তারানাথ বলতে শুরু করলো, গ্রামের ভেতরে ঢুকতেই অন্তত আমি এটা অনুধাবন করেছি যে ভয়ঙ্কর দর্শন দুটি চোখ যেন আড়াল থেকে আমার ওপর নজর রাখছে। অস্বস্তির ভাবটা যেন আরো বেশ খানিকটা বেড়ে গেল। কোনো কারণ ছাড়াই পেছনে ঘুরে তাকালাম। কই, কেউ কোথাও নেই। অনুভূতিটা কি নিছক মনের ভুল নাকি অন্য কিছু? এসব ভাবতে ভাবতেই চোখ পড়ল গ্রামের ঘরগুলোর দিকে। ঘরের বাসিন্দারা কি কেউ নেই? কাউকে দেখতে পেলাম না। হঠাৎ একটা জিনিসে চোখটা আটকে গেল, আর তাতে আমার মনের সন্দেহটা আরো একটু বেড়ে গেল। এত বড় গ্রাম, আর এই গ্রামের প্রায় প্রতিটা বাড়ির সদর দরজার উপরে ওং লেখা, আর
সদর দরজায় একটা ছড়া লেখা। ছড়াটা এখনো বেশ ভালোভাবে মনে আছে। 1 কড়ি 2 কড়ি 3 কড়ি, দেব তোকে অনেক নাড়ি ভুঁড়ি, খা তুই মুখ পুড়ি, গেছিস যখন মোড়ে, আসিস নাকো এ ঘরে। কিশোরী বলে উঠল, বাবা গো, কি ভয়ানক ছড়া! আচ্ছা, এখানে নারী বুড়ি বলতে আমি যেটা ভাবছি সেটাই? তারানাথ কোনো জবাব দিল না, বরং চোখ বুঝলো একবার, তারপর আবার বলল, ছড়া যে কেন লেখা হয়েছে বা কোন ঘটনাকে কেন্দ্র করে এই লেখার উৎপত্তি, তা বিশেষ বুঝতে পারলাম না। পা চালিয়ে আরো কিছুটা এগিয়ে এলুম। প্রতিটা ঘরের দরজায় আর তার ওপরে একই লেখা। একটা ঘরের দরজা একটু ঈষৎ ফাঁকা ছিল। সেই ফাঁক দিয়ে দেখলাম যে ঘরের ভেতরে কয়েকজন পরস্পরের সাথে কথা বলছে। এভাবে লোকের কথা শোনা ঠিক নয়, তাই হাঁক পারলাম, ভেতরে কেউ আছেন? লোকগুলো যেন একটু থতমত খেয়ে গেল। কিছুক্ষণ পর ভেতরে থাকা মানুষগুলো সাহস করে এগিয়ে এলো। দরজাটা একটু খুলে আমাকে ভালো করে একবার দেখলো। নবাগত এই মানুষটিকে দেখে যেন তাদের মধ্যে একটা বিস্ময়ের ভাব জেগে উঠেছে। আমি তারানাথ তান্ত্রিক, ভবঘুরের মতো নানান জায়গায় আমি ঘুরে বেড়াই। আচ্ছা, আপনারা কি কোনো ভয়ঙ্কর সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন? এতক্ষণ লোকগুলো পুতুলের মতো নিষ্প্রাণ দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল, কিন্তু আমার তৃতীয় বাক্যটি বা বলা যায় প্রশ্নটি যেন সোজা বিদ্ধ করল সামনে দণ্ডায়মান মানুষগুলোর হৃদয়ের মধ্যম স্থলকে। জড়ানো কণ্ঠে ওদের মধ্যে সবচেয়ে বয়স্ক লোকটি বলে উঠল, আপনি আপনি কি করে জানলেন আমাদের বিপদ সম্পর্কে? তান্ত্রিক মানুষ তো, তাই একটু আধটু ক্ষমতা যা আছে তার উপর ভর করেই বুঝতে পারলাম তোমাদের গ্রামে কিছু একটা অশুভ ক্ষমতা বিরাজ করছে। ওদেরই একজন গলার পারদ একটু ওপরে তুলে বলল, তোমাদের কি কাণ্ডজ্ঞান নেই? দেখছো তো মানুষটা বাইরে দাঁড়িয়ে আছে, রাস্তাটা ছেড়ে দাঁড়াও, উনি ভেতরে আসুক। বাবা, আপনি দয়া করে ভেতরে আসুন। ভেতরে গিয়ে উঠোনের ওপর বসলাম। লোকগুলো যেন একটু চুপচাপ হয়ে আছে, তবে আমাকে দেখে ওরা ধীরে ধীরে একটু সাহস পেল। সেই বয়স্ক মানুষটি আমার সামনে এলো, হাতে তার একটি বড় কলসি। জল দিয়ে আমার পা ধুয়ে দেবার উপক্রম করতেই আমি তাকে বাধা দিয়ে বললাম, কি করছেন আপনি? আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আপনি দয়া করে ওই কাজটি করবেন না। করতে দিন ঠাকুর মশাই, একটু সেবা করতে দিন। কতদিন আর বাঁচবো বলুন? যা অবস্থা, আজ রাতেই হয়তো পিশাচের হাতে জীবন হারাতে হবে। তার আগে একটু ব্রাহ্মণ সেবা করে নি, যদি কিছু পুণ্য অর্জন হয়। শেষের কথাগুলো যেন কিছুক্ষণের জন্য আমাকে বোবা করে দেয়। এত বড় একটা সুন্দর গ্রামে এসব কিসের উৎপাত? তারপর এসব ছড়া, মোট কথা সমস্ত বিষয়খানা জানার জন্য আমি উদ্গ্রীব হয়ে উঠলাম। আমার অনিচ্ছা সত্ত্বেও সকলেই আমার হাত পা ধুয়ে মুছে দেয়। বয়স্ক ব্যক্তিটি আমার জন্য একটা বাটিতে করে কিছু মুড়ি আর বাতাসা এনে আমাকে খেতে দেয়। কিছু মুড়ি আর বাতাসা মুখে পুড়ে ওদের বললাম, দেখুন, আমি হয়তো আপনাদের সমস্যার সমাধান করতে পারি। এখন এই পিশাচের ইতিহাসটা কি তা যদি একটু পরিষ্কার করে বলেন তাহলে আমার অনেক সুবিধা হবে। বয়স্ক ব্যক্তির নাম রমাকান্ত ঘোষ, বয়স প্রায় 50-এর কাছে। পরিচয় পর্ব মিটলে রমাকান্ত আসল ঘটনার কথা বলতে শুরু করে। আজ থেকে প্রায় 6-7 মাস আগের কথা বাবা। এই গ্রাম তার আপন মহিমায়, আপন খেয়ালে বিরাজমান ছিল। গ্রামের পূর্বে দামোদর নদী তার পুরনো স্মৃতির ঠিকানা ভুলে সকল
সকল মান অভিমানকে ধুয়ে ফেলে বয়ে চলত। বন্যার উপর উর্বর পলি পেয়ে জমিগুলো নতুন বন্ধু পাওয়ার মতো তাকে আঁকড়ে ধরত। ফসলের সমারোহে সকল চাষির মুখে লেগে থাকতো আনন্দের ছোঁয়া। গ্রামের জমিদার অবিনাশ বাবুও ছিলেন এক অমায়িক মানুষ। বাবার মৃত্যুর পর খুব ভালোভাবে এই জমিদারি সামলাচ্ছিলেন। গ্রামের সকল প্রজা ছিল তার নিজের সন্তানের মতো। প্রতি বছর দুর্গাপুজোয় গোটা গ্রাম যেন নতুন ভাবে সেজে উঠত। ওনার স্ত্রীও ছিলেন সাক্ষাৎ মা শারদা। গ্রামের সকল প্রজাদের ভালো মন্দ সবকিছুই বুঝতে পারতেন। মা যখন একটা ছোট্ট গোপাল ঠাকুরের জন্ম দেন, সেই বছরেই নবাগত অতিথির আগমনে সকল গ্রামবাসীর খাজনা মুকুব করে দেন জমিদার মশাই। আর আনন্দ উদযাপনের পরেই গ্রামে নেমে আসে ভয়ঙ্কর এক বিভীষিকা। অভিশাপের করাল গ্রাসে এই গ্রাম ধীরে ধীরে তার রূপ বদল করতে শুরু করে। এতদূর বলে রমাকান্ত দেখলাম সদর দরজার দিকে একবার তাকালো, কিছু একটা ভাবলো, তারপর হন হন করে গিয়ে দরজাটা আটকে দিল। ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছে। সূর্যদেব কখন পশ্চিম আকাশে ডুবে গেছে বুঝতেই পারিনি। রমাকান্ত আবার শুরু করলো, দরজাটা লাগিয়ে দিলাম ঠাকুর মশাই। সবাই বলে রাতে তার নাম উচ্চারণ করাও নাকি অমঙ্গল। একদিন গ্রামে এলো ওকে নামের এক সাধিকা। রমাকান্তের মুখে এই সাধিকার শব্দ শুনে আমি একটা কথা বলতেই যাচ্ছিলাম, হঠাৎ ঘরের টিনের ছাদে দুম করে একটা শব্দ হলো। মনে হলো যেন কেউ বাইরে দাঁড়িয়ে পাথর ছুঁড়ে দিল। হ্যারিকেনটা নিয়ে আমি আর রমাকান্ত কি পড়লো তা জানতে যেই টিনের ছাদের দিকে তাকাই, তখনই দেখি সেখান থেকে কিছু একটা গড়িয়ে গড়িয়ে থপ করে মাটিতে পড়ে যায়। আর সেটা দেখে আমি সহ ওখানে থাকা সকলেই যেন আঁতকে উঠি। একটা মুন্ডহীন রক্তাক্ত কাকের দেহ। আমি পেছন ফিরতেই রমাকান্ত আমার হাতটা ধরে একটা হ্যাঁচকা টান মেরে আমাকে এক প্রকার ঘরের ভেতরে নিয়ে চলে যায়। তোমরা হয়তো জানো না যে সেকেলে মাটির একতলা বাড়িতে নিচের ঘরে একতলায় ওঠা সিঁড়ি লাগোয়া ছোট্ট একটা দরজা থাকতো। রমাকান্ত সেই দরজা খুলে একতলার মাটির ঘরে সবাইকে নিয়ে চলে আসে, আর তারপর দরজা বন্ধ করে দেয়। আমি কি বলবো তা আমি যেন নিজেও বুঝতে পারছি না, যেন বাকরুদ্ধ হয়ে গেছি। প্রত্যেকের মুখে প্রবল ভয়ের ছাপ। রমাকান্ত বলে উঠল, ঠাকুরমশাই ঠাকুরমশাই, দরজার কাছ থেকে সরে আসুন। ও ও এসে গেছে, ও এসে গেছে। আজ হয়তো আমাদের পালা, দরজার কাছে দাঁড়াবেন না। রমাকান্ত বলার সাথে সাথে টিনের ওপর দুমদাম করে শব্দ শুরু হলো। একটা দুর্গন্ধ যেন ঘিরে ধরেছে আমাদের সকলকে। আর তারপর রমাকান্ত সহ বাকিরা একে অপরের হাত ধরে গোল হয়ে বসে একটা অদ্ভুত সুরে সেই ছড়া বলতে শুরু করলো। বিহল হয়ে ওদের এই কর্মকাণ্ড সচক্ষে দেখতে লাগলাম। অনুভব করলাম একটা প্রচন্ড অশুভ ক্ষমতা যেন চক্রাকারে এই ঘরটাকে প্রদক্ষিণ করে চলেছে, ঢোকার চেষ্টা করছে বারবার। এরপর যেন অনুভব করলাম বা শুনতে পেলাম যেন কেউ একজন সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছে। কিন্তু এটা কি করে সম্ভব? সিঁড়ির দরজা তো বন্ধ। ধপ ধপ শব্দ কানে এলো।
এদিকে এই ছড়া সমানে আউড়ে যাচ্ছে সকলে। দরজা থেকে আমি মাত্র 1 হাত দূরে। এরপর একটা খসখসে মহিলার কণ্ঠ শোনা গেল দরজার বাইরে। একটা ছড়া শোনা গেল, অক্ষি 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 খেলুম অনেক পক্ষী, এবার খাবো মানুষ, আয়না কাছে আয়না, করিস না আর বেঁচে থাকার বায়না। অদ্ভুত আর্তনাদ করে উঠে দরজার বাইরে থাকা ওই অশরীরী পিশাচ। আর করবে না কেন? দরজার ভেতরে দাঁড়িয়ে আছে মাতু পাগলির শিষ্য। সকলের অজান্তে আমি দরজার সামনে মন্ত্র পড়ে ফুঁ দিতেই বাইরের অশরীরই দুর্বল হয়ে পড়েছে। হাতে ছিল আমার একটি লাল সুতো, সেটা ছিঁড়লাম। আমার পুঁটুলির এক প্রান্তে থাকা কিছুটা মন্ত্রপুত মাটি হাতে তুলে নিলাম। বিনাশায় দুষ্কৃত্যে বর্ধং কৃপালং কর্মণি সুবদরাং বর্মণে। মন্ত্র পড়ে মুঠোতে রাখা সেই উপাদান দরজাটা খুলে ছুঁড়ে দিলাম সামনে। একটা অবয়ব বাতাসে একটা তীক্ষ্ণ চিৎকার করে মিলিয়ে গেল। বুঝলাম বিপদ আপাতত বিদেয় হয়েছে। রমাকান্ত, উঠে আসো। সকলের মুখ তখন আমার দিকে নিবদ্ধ। তারা যেন স্বয়ং ভগবানকে আমার মধ্যে দেখছে, এমন একটা দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইল। রমাকান্ত বলে উঠল, বাবা বাবা, আপনি আপনি ভগবান, আপনি ভগবান। আমি জানি আপনি ভগবান। মানুষ রূপে আমাদের গ্রামে এসেছেন। রক্ষে করুন, আমাদের রক্ষে করুন, আমাদের এই বিপদ থেকে। কেবল আপনি পারবেন বাবা, কেবল আপনি পারবেন। এই পিশাচকে কেবল আপনি পারেন ধ্বংস করতে। সে না হয় বুঝলাম, কিন্তু সবার আগে তো আমাকে এই পিশাচের ব্যাপারে জানতে হবে। এর উৎপত্তি কিভাবে হলো সেটাই তো বলছিলে, কিন্তু হঠাৎ এর আগমন আর আক্রমণের কারণে আমি তো প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। এখন প্রথম কথাটা হচ্ছে, তুমি আমাকে সম্পূর্ণ ঘটনাটা বলো, কোথাও কিছু বাদ দেবে না। রমাকান্ত ভয় জড়ানো কণ্ঠে বলে, কিন্তু বাবা, ওর নাম এই সময় নিলে যদি ও আবার এখন ফিরে আসে? চিন্তা করো না, আজকে ওটা আর আসবে না। ও যেই হোক এখনো বড্ড দুর্বল, কিন্তু আমার এই পাল্টা আক্রমণে ও নিশ্চয়ই আমার উপস্থিতি টের পেয়েছে। তাই ওই পিশাচ এখন আগের থেকেও আরো বেশি হিংস্র হয়ে উঠবে। তবে ওকে মারতে গেলে ওর ব্যাপারে আমার সম্পূর্ণ ব্যাপারখানা জানা দরকার। তাই বেশি দেরি না করে বলে ফেলো। রমাকান্ত এবার ঢোক গিলল, তারপর আমার হাত দুটো ধরে গলার পারদ একটু নামিয়ে আমাকে বলল, বাবা, আজ রাতে আরো নাম নিয়ে কাজ নেই। কাল সকালে না হয় গ্রামের জমিদার বাড়িতে আপনাকে নিয়ে গিয়ে গ্রামের প্রায় আধমরা গ্রামবাসীর সামনেই সমস্ত ঘটনাটা বলি। ওরাও আপনাকে দেখে একটু স্বস্তি পাক। আর তাছাড়া অবিনাশ বাবুর অবস্থা খুবই খারাপ। গ্রামে কেউ ভরসা দেওয়ার লোক নেই। আপনি গেলে হয়তো উনি আশার আলো দেখতে পাবেন। ওই পিশাচ এই নিষ্পাপ লোকগুলোর মনে যে কি ভয়ানকভাবে জেগে বসেছে তা বেশ টের পেলাম রমাকান্তর কথাগুলো শুনে। আমি আর জোর করলাম না। একেই আজ রাতের এই আতর্কিত আক্রমণে মানুষগুলোর মনের অবস্থা একদম ভালো নেই, তাই আর বেশি কথা বাড়ালাম না। আচ্ছা তাই করো, কালকেই না হয় শুনবো সব কথা। নিচের ঘরে নেমে এলাম। চারিদিকে মুন্ডহীন কাকের দেহ পড়ে আছে। অনেকক্ষণ দেখলেই মনে হবে দেহগুলো যেন নড়ে উঠছে। বলছিলাম, এগুলো আর রাতে হাত দিও না। বলা যায় না ওই পিশাচ কোন ফাঁদ পেতে রেখেছে। কথাগুলো বলেই আমি রমাকান্তের দিকে তাকালাম। রমাকান্ত কিছু একটা ভেবে আমার কাছে এসে বলল, সে না হয় বাবা, কিন্তু
কিন্তু কি বলো? বলছিলাম ঠাকুর মশাই, আপনাকে আজ রাতটা আমি বিশেষ কিছু খাওয়াতে পারবো না। কিছু ডাল ভাত আছে, আর একটু শিঙি মাছের ঝোল আছে, ওই দিয়েই এই গরিব আপনাকে সেবা করতে পারবে। কিছু মনে করবেন না দয়া করে ঠাকুর মশাই। চোখের জল আর বাঁধ মানল না। কি নিষ্পাপ সাব্যস্ত এই মানুষের দল, যারা নিজের এই ভয়ঙ্কর বিপদের দিনেও আমার খাওয়া নিয়ে চিন্তা করছে। আমি সাধারণ একজন মানুষ, তুমি যা দেবে সেটাই আমার কাছে অমৃত। রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ক্লান্তি আর ভয়াবহতার নিদারুণ আঘাতে চোখের পাতা ভারী হয়ে এসেছিল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। চোখ খুললাম একটা মৃদু হাসির আওয়াজে। হাসিটা আমার পাশ থেকেই এলো। মেঝেতে রমাকান্ত নেই, বাইরে গেল নাকি কে জানি। সকাল নাকি রাত সেটাও ঠিক বুঝতে পারলাম না। ধূপ ধুনোর গন্ধ নাকে আসছে। রমাকান্ত কি পুজো করছে? হঠাৎ দেখলাম মাথার সামনে দরজার আড়ালে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। মুচকি মুচকি হাসছে, ঠোঁটগুলো নড়ছে, কিন্তু কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। উঠে বসলাম। মেয়েটা কাছে এগিয়ে এলো। পরনে কাপড়, গায়ের রং একদম কালো, মাথার চুল কোমরের নিচ পর্যন্ত ঝুলছে, হাতে একটি পদ্ম। মুখের হাসিটা সদা ভাসমান আছে মেয়েটির মুখে। কে গো খুকি তুমি? কোত্থেকে এসেছো? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বাবু। অনেক দূরের থেকে আমি এসেছি, কিন্তু এখানে একটা দুষ্ট বুড়ি আছে। সে আমাকে দেখেই রেগে যায় জানো, আমাকে দেখেই তেড়ে আসে। ওমা, সে কি? কেন? কেন জানি না, তবে সে আমাকে শত চেষ্টা করলেও ধরতে পারবে না। আজকে সে ধরতে পারেনি আমাকে। তুমি তো ওকে বকে দিয়েছো খুব, তাই না? যাক সে কথা, আমি যা এখন বলছি মন দিয়ে শোনো। আমার এই পদ্ম ফুলটা নাও, একটি বেদি করে তার নিচে রেখে দিও। খুব যত্ন করে রেখো কিন্তু। আর ওই বেদির ওপর অনেক বেলফুল রাখবে। বেলফুলগুলো আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওদের খুব ভালোবাসি জানো। তুমি কালকে রাতে এই বেদি তৈরি করবে ওই পশ্চিমের জঙ্গলে। ওর বাড়ি ওখানেই। ওখানে তুমি একজনকে ডাকবে, সে নিশ্চয়ই আসবে। আর সে এসে ওই দুষ্টু বুড়িকে খুব বকে দেবে। আর সে কাউকে কিচ্ছু করতে পারবে না, তবে আমার বলা কথাগুলো একচুল যেন এদিক ওদিক না হয়, না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। আচ্ছা আমি এলাম এখন, পরে আসবো খন। বাবা, ও বাবা, কি বলছেন আপনি? বাবা! রমাকান্তের চিৎকারের চোটে চোখ খুললাম। স্বপ্ন দেখছিলাম আমি। হ্যাঁ, স্বপ্ন, কিন্তু কিসের স্বপ্ন এটা? ঘুমের ঘোরে আপনি কি সব বলছিলেন? এই বলছিলাম, পদ্ম, দুষ্টু বুড়ি, বেদি, পশ্চিমের জঙ্গল, এইসব বলছিলেন। আর আপনার ডান হাতে এই পদ্ম এলো কোথা থেকে? ধীরে ধীরে কিছুটা যেন বুঝতে পারলাম, তবে আমি রমাকান্তকে কিছুই বললাম না, এড়িয়ে গেলাম। হাত মুখ ধুয়ে রমাকান্তকে বললাম, আর দেরি করা চলবে না জানো, আমাকে এখনই নিয়ে চলো অবিনাশ বাবুর কাছে, আর সকল গ্রামবাসীদের ওখানেই আসতে বলো। আজ রাতেই সব কিছু করতে হবে, দেরি করা চলবে না, কাল অমাবস্যা। তাই ওই পিশাচ মহাশক্তিশালী হবার আগেই ওকে বিনাশ করতে হবে, না হলে গোটা গ্রাম সহ আমাকেও মেরে ফেলবে ওটা। আগে বাবু, ইনি তারানাথ তান্ত্রিক কাল রাত্রে আমাদের বাড়িতে এসেছিলেন, আর কাল রাতে সেও এসেছিল সেই মুখপুরি। কালকেই হয়তো আমার শেষ রাত ছিল, কিন্তু
এই ঠাকুর মশাইয়ের জন্য সে যাত্রায় বেঁচে গিয়েছি বাবু। এনার অসীম ক্ষমতা আছে বাবু। আমার মনে হয় পারলে ইনিই পারবেন আমাদের এই সাপভ্রষ্ট গ্রামকে সাপমুক্ত করতে। জমিদার অবিনাশ রায়চৌধুরী আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমাকে প্রণাম করার জন্য উঠতে যাচ্ছিলেন, কিন্তু আমি বাধা দিয়ে বললাম, আরে আরে কি করছেন কি আপনি? প্রণাম করতে হবে না। আর আপনার শরীরের কি হাল হয়েছে এটা নিজের দিকে লক্ষ্য রাখতে হবে তো, নইলে গ্রামের এই নিষ্পাপ মানুষগুলো কার মুখ চেয়ে বেঁচে থাকবে বলুন? জমিদার ধরা গলায় বললেন, আর বেঁচে থাকার ইচ্ছেটাই যখন মারা গেছে অনেক কাল আগে, তখন এই দেহ রেখে আর কাজ নেই জানেন। বরং যত তাড়াতাড়ি এই দেহ ছাড়তে পারবো ততই মঙ্গল। কেউ পারবে না ওর হাত থেকে রেহাই পেতে। ও যে সবাইকে খেয়ে ফেলবে। আচ্ছা, তবে আমাকে একবার সুযোগ দিন, আমি চেষ্টা করি একবার। এই গ্রামকে রক্ষা করার জন্য আমি নিজের কোনো চেষ্টার ত্রুটি রাখবো না। বেশ, তবে তাই করুন। তবে খুব সাবধানে করবেন। ওটা যে কি ভয়ঙ্কর তা ধারণার অতীত। আচ্ছা, যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলবো। হ্যাঁ বলুন না ঠাকুর মশাই। আপনি নিজে আমাকে সমস্ত ঘটনাটা বলুন, আর যদি সম্ভব হয় আপনাদের ঠাকুর দালানে নিয়ে গিয়ে বলুন। সকল গ্রামের মানুষগুলোকে ওখানে আসতে বলুন। ওখানে বসেই শুনতে চাই সব কথা। কেন? ওখানে কি আছে? অবিনাশ বাবু, কেন জানি না মনে হচ্ছে দুটো চোখ আমাদের ওপর নজর রাখছে। কোথাও আনাচে কানাচে লুকিয়ে শুনছে কেউ আমাদের কথা। তাই ঠাকুর দালানে গেলে অন্তত সে আমাদের কোনো কথা শুনতে বা বুঝতে পারবে না, কেননা ওটা পবিত্র জায়গা। অবিনাশবাবু আমার কথাগুলো শুনে যেন বেশ ভয় পেল। এদিক ওদিক তাকিয়ে আমাকে বলল, আচ্ছা বেশ, তবে তাই চলুন। আমি গ্রামবাসীদের ওখানে আসতে বলছি। প্রহরী, সকলকে ঠাকুর দালানে উপস্থিত থাকতে বলো এক্ষুনি। এই সুখেন, আমাকে একটু ধর তো বাবা, নিয়ে চল ঠাকুর দালানে। আসছি কথা। প্রায় আধ ঘন্টার মধ্যেই উপস্থিত হলো সকলেই ঠাকুর দালানে। এখানে আমি নিয়ে আসার আরো একটি কারণ হলো, পিশাচ কিছুতেই চায় না যে আমি ওর ইতিহাস শুনি। তাই সে কাল অনেকভাবে বাধা দেয়। তার কথা রমাকান্তের কাছ থেকে শোনার সময়। আজ সেটা হবে না, কারণটা তো বললাম। আচ্ছা অবিনাশ বাবু, বৌমা আসবেন না? কথাটা শুনে অবিনাশ বাবু আকাশের দিকে চেয়ে রইলেন। ধীরে ধীরে তার চোখ বেয়ে এক ফোঁটা জল বেরিয়ে এলো। বলছি, সব শুনুন। অবিনাশ বাবু শুরু করলেন। মাস ৬-৭ আগে এই গ্রামে একজন সাধিকা আসেন। প্রথমেই এই জমিদার বাড়িতেই আসেন। দেখে বয়স আন্দাজ করা যায় না, তবে তার চোখ যেন ভয়ঙ্কর, রাগে যেন ভস্ম করে দেবে সবাইকে। সুখেন গিয়ে তাকে কিছু আহার সামগ্রী দেয়। সাধিকা সেগুলো নিল বটে, তবে তৎক্ষণাৎ আমার নাম ধরে ডেকে ওঠে, অবিনাশ, নেমে আয় নিচে। আমি জানালার ভেতর থেকে দেখছিলাম। নাম ধরে গ্রামের কেউ ডাকে না আমায়। সাধিকা মানুষ, তাই হয়তো বিশেষ কিছুর জন্য ডাকছে। আমি গেলাম। আমাকে ওই পশ্চিমের জঙ্গলে একটা কুটির বানিয়ে দে, আমি কিছুদিন থেকেই চলে যাব। তার কথা মতো আমি কুটির বানিয়ে দিলাম। কিন্তু এরপর থেকে শুরু হলো বিপদের আগমন। প্রথম বিপদ যেটা ঘটলো সেটা আমি বাপ হয়ে কি করে বলবো, সেটা নিজেই বুঝে উঠতে পারছি না। পাশ থেকে তখন সুখেন সহ গ্রামবাসীর অনেকেই কেঁদে উঠল। মরে গিয়ে তো আমরা আবার একসাথেই হব, তাই না ঠাকুরমশাই? আমি 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 রানী আর আমার ছোট্ট গোপাল আবার একসাথে হব। তাই শুনুন, আমি বলি। একদিন সকালে উঠে দেখি আমাদের বিছানায় আমার 7 মাসের সন্তান নেই। বুকটা ধড়াস করে ওঠে। রানী মানে আমার স্ত্রী, তার কাছে জানতে চাইলাম, কিন্তু সেও খুঁজে পাচ্ছে না আমার সন্তানকে। হাউ হাউ করে কেঁদে ওঠে রানী। আমি গোটা গোটা ঘর খুঁজে ফেললাম, ঘর বাগান সব জায়গা খুঁজলাম, কিন্তু পেলাম না।
গোটা গ্রাম তখন লুটিয়ে পড়েছে ভাগ্য দেবতার চরণে। কিন্তু হায়, গ্রামের এক জেলে পশ্চিমের জঙ্গলে একটা আসুদ গাছের নিচে আমার ছেলের দেহ খুঁজে পায়। তার পেটের নাড়ি ভুঁড়ি যেন কেউ খুবলে খুবলে খেয়েছে আর নিয়ে গাছে উঠে গেছে। গাছের গায়ে রক্তের দাগ। রানী গিয়েই কেমন যেন চুপ করে যায়, কোনো কথা বলে না, এক ফোঁটা কাঁদলো না। আমরা সকলেই দাঁড়িয়েছিলাম আমার ছেলের মৃতদেহের সামনে। সকলের মুখ চোখ যেন থমকে গেছে, যেন অপার্থিব কিছু আমাদের সেখানে নীরবতার চাদরে ঢেকে ফেলেছে। সেই নীরবতাকে ভেঙে দেয় একটা হাসির আওয়াজ। আমি তোর ছেলেকে মেরে আমার সাধনা সম্পন্ন করেছিলাম, পিশাচ সাধনা। সে তোরা জানবি না। সে খুব খুশি এখন, কচ্ছি মাংস পেয়েছে বলে কথা। আমি রাতে আমার পোষা পেতের পাঠিয়েছিলাম তোর ছেলেকে তুলে আনতে। ওরা ঠিক তাই করেছে। রাগে আমার মাথা তখন জ্বলে উঠল। এর কি কোনো মায়া দয়া নেই? ও তো নিশ্চয়ই কোনো মায়েরই সন্তান ছিল। একটা দুধের শিশুকে এইভাবে নৃশংসভাবে মেরে ফেললো, কোনো দ্বিধা না করেই। এদিকে গ্রামবাসীরা ফুঁসছে। আমি ওদের অনুমতি দিলাম এটাকে এখানেই জ্যান্ত পুড়িয়ে মারতে। কিন্তু আমাদের সকলকে অবাক করে দিয়ে রানী এবার মুখ খুলল। কেউ মায়ের গায়ে হাত দেবে না। যে হাত দেবে সে আমার হাতে মারা পড়বে। কেউ হাত দেবে না, কিন্তু উনি আমার মা। আমি যেন সঠিক শুনতে পাচ্ছিলাম না। যে ওর পেটের ছেলেকে খেলো সে ওর মা? কি বলছো তুমি রানী? আমি ঠিক বলছি, কেউ ওনার গায়ে হাত দেবে না। চলো আমরা এখন বাড়ি যাব। মা, আমরা আসছি। বলেই আমার হাত ধরে সে তার সাথে আমাকে নিয়ে চললো বাড়ির দিকে। গ্রামবাসীরা সবাই আমার সাথে বিহ্বল হয়ে আসতে লাগলো। কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। রানী পাগল হলো নাকি? গলার পারদ ভয়ঙ্কর উপরে তুলে খ্যাড় খ্যাড়ে গলায় সে বলল, যা বলছি সেটা চুপচাপ শোনো, না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। এখন বাড়িতে চলো। রাত তখন প্রায় 2টো। আমি কাঁদবো না আত্মহত্যা করব কিছুই বুঝতে পারছি না। দেখলাম রানী নতুন কাপড় পরে হাতে একটা কাঁসার রেকাবি নিয়ে দাঁড়িয়ে আছে। রেকাবির ওপর ফল ফুল ধূপ ইত্যাদি রয়েছে। এত রাতে তুমি এইভাবে কোথায় যাবে? অক্ষী মায়ের কাছে গো। ওনাকে কিছু খেতে দিই, নইলে যে উনি খিদেতে বড় কষ্ট পাবেন। বলেই চোখের পলকে হন হন করে দৌড়ে বাইরে চলে গেল। দেখে যা মনে হলো ওই জ্যান্ত পিশাচের কাছেই যাচ্ছে। তা যাক, ক্ষতি নেই। যে মেয়ে নিজের ছেলের হত্যাকারীকে রক্ষা করতে চায় তার জন্য আমি আর ভাববো না। ভোর 4টের পর দৌড়ে দৌড়ে এলো রানী। কিন্তু তার মুখটা দেখেই যেন আমি আঁতকে উঠলাম। গোটা মুখে কাপড়ে রক্তের দাগ, হাতের আঙুল থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত পড়ছে মেঝেতে। অঝরে কাঁদছে সে। তারপর কাঁদতে কাঁদতে সে বলল, আমি পেরেছি, শুনছো? আমি পেরেছি। কি পেরেছো তুমি? আর কোথা থেকে এলে এখন? ওই অক্ষীকে মেরে এলাম। আমার সন্তানকে মারবি না? খুব শক্ত মুখপুরি শয়তানি। তুমি ওকে মেরে ফেলেছো? কিন্তু কিভাবে? ওকে তো তুমি কাল আমাদের হাত থেকে রক্ষা করলে। রানীর একটি বাক্য আমার মাথা ঘুরিয়ে দেয়। নিজের পেটের ছেলের মৃত্যুর বদলা আমি নিজেই নেব বলে ওকে রক্ষে করার নাটক করেছিলাম তখন। রানী বলে চলল, পায়েস খেতে দিলাম ওকে। বেশ আনন্দেই খাচ্ছিল, জানে না যে ওই পায়েসের মধ্যে বিষ ছিল। একটুখানি খেতেই বাটি পড়ে যায় হাত থেকে মাটিতে, আর গলায় হাত দিয়ে ওক ওক করতে থাকে। তখনই ওর অজান্তে আমার আঁচলের ভেতর লুকিয়ে রাখা ধারালো ছুরিখানা সোজা বের করে এনে ওর পেটে ঢুকিয়ে দিই। একবার নয়, দুবার নয়, ঘুরে ঘুরে 5 বার। রানীর এই ঘটনার পর গ্রামের সকলের মনের ভেতরে থাকা আগুনটা একটু নেভে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই আগুন ধীরে ধীরে ভয় আর আতঙ্কে পরিবর্তিত হতে থাকে। দুর্যোগের কালো মেঘ ছেয়ে ফেলতে থাকে এই নিশিকান্তিপুর গ্রামকে। ঘটনার 3-7 পর চারি আমাকে হঠাৎ একটা ছড়া বলে।
জানেন নিশ্চয়ই কোন ছড়ার কথা বলছি। 1 কড়ি 2 কড়ি 3 কড়ি, দেব তোকে অনেক নারী ভুড়ি, খাদুই মুখ পুরি, গেছিস যখন মোড়ে, আসিস না কয়ে ঘরে। কেন বলল সেটা সে বলেনি, বলা বাহুল্য, বলার সুযোগ পায়নি। সেদিন রাতে রানীর ছিন্ন ভিন্ন দেহ পাওয়া যায় বাগানের পূর্ব দিকে থাকা কুয়োটার পাশ থেকে। পেটের নাড়ি ভুড়ি যেন কেউ খেয়ে ফেলেছে খুবলে খুবলে। রানীর চোখ ছিল বিস্ফারিত, যেন যেন কিছুকে দেখে সে বিরাট ভয় পেয়েছিল। মনে পড়ে গেল রানীর বলা ছড়াটা। পরেই কানের মধ্যে কেউ যেন বলে উঠল, ওকে ওকে ওকে, খেলো অনেক পক্ষী, এবার খাবো মানুষ। আয় না কাছে, আয় না, করিস নে আর বেঁচে থাকার বায়না। সেই গলার আওয়াজ, সেই চেনা আওয়াজ আমার কানে এলো, যেন আমার পিছনে কেউ দাঁড়িয়ে কথাগুলো বলছিল। সে সে আরো একটা কথা বলল, আজ থেকে এই গ্রামে নতুন কোনো প্রাণের স্পন্দন শোনা যাবে না। গোটা গ্রাম শ্মশানে পরিণত হবে, খুব শীঘ্রই প্রস্তুত থাক। বলেই যেন কেউ আমাকে সামনের দিকে ঠেলে দেয়। হোঁচট খেয়ে পড়ে যাই মাটিতে। এই ঘটনার 2 দিন পর আমার ঘরের এক দারোয়ান আর তার পুরো পরিবার ওই পিশাচের কবলে পড়ে। ঠিক একইভাবে নাড়ি ভুঁড়ি খেয়ে তাদের মেরে ফেলেছে সে। ধীরে ধীরে গ্রামের প্রায় অর্ধেক মানুষ স্থান পায় শ্মশানের চিতার ওপর। হাতে আর মাত্র কয়েকদিন, হয়তো পুরো গ্রামটাই ওর পেটে চলে যাবে। অবিনাশবাবু কথা বলা থামালেন। গ্রামের সকলের মুখ ততক্ষণে ভয়ে কাঠ। আর হবেই বা না কেন? কি নৃশংসভাবে মারছে এই পিশাচ। যাই হোক, আমি বললাম, আচ্ছা, আপনার স্ত্রী ওই অক্ষীকে মারার পর ওর দেহটা কোথায় রেখেছিল? ওর কুঠিরের মধ্যেই ছিল, না হলে আবার যাবে কোথায়? সারা রাত? হ্যাঁ। আমি বেশ চিন্তায় পড়লাম। তোমরা তো জানো, মানুষের মৃত্যুর পর তার দেহ ছুঁয়ে থাকতে হয় বা উন্মিলিত নেত্রোদয় বন্ধ করে দিতে হয়, না হলে তার মধ্যে অশুভ ক্ষমতা ভর করে। তার মানে ওর দেহ সারা রাত অরক্ষিত অবস্থায় ছিল হয়তো। একটা কথা বলুন, আপনার পুত্রের মৃত্যুর সময় অক্ষীর সাধনার ফল, মানে সেই পিশাচ, আপনার ছেলের পেটের নাড়ি ভুঁড়ি খেয়েছিল, তাই তো? ওই কথা আমার আর ভালো লাগছে না ঠাকুর মশাই। না আমি ঠিক বললাম নাকি শুধু এইটুকু বলুন? হ্যাঁ। অবিনাশের এই হ্যাঁ উত্তর শুনে ব্যাপারখানা বুঝলাম। অক্ষী সাধনা করে যে পিশাচকে বশ করে, সেই পিশাচকেই নিজের আত্মার মধ্যে জাগিয়ে তোলে। একেই এইসব নরকের জীবগুলো প্রবল হিংস্র হয়, তার উপর প্রবল জিঘাংসায় পরিপূর্ণ সেই অক্ষী নিজের দেহে ওই পিশাচকে স্থান দিয়ে আরো প্রবল ভয়ানক হয়ে উঠেছে। আচ্ছা অবিনাশবাবু, একটু ভেবে বলুন তো, ওই অক্ষী বৃদ্ধা ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমার জানার উৎস ছিল স্বপ্নের সেই কৃষ্ণবর্ণা মেয়ে। সেই কথা না বলে আমি বললাম, আন্দাজ করলাম একটা। শুনুন, আজ রাতেই আমি একটা যজ্ঞ করব, ওই জঙ্গলে কুটিরের সামনে। যজ্ঞ চলবে সারা রাত, কেউ বেরোবে না বাড়ি থেকে। আর যজ্ঞের জন্য যা যা লাগবে আমি তা বলে দিচ্ছি, দয়া করে এগুলো যত দ্রুত সম্ভব আনিয়ে নিন। অবিনাশ তার ভৃত্য সুখেনকে বলল, ঠাকুরমশাই যা যা বলছেন তা যত দ্রুত সম্ভব আনিয়ে দে। যে আগে বলে সুখেন আমার বলা সামগ্রী আনতে যাবে, এমন সময় আমি ওকে দাঁড়াতে বললাম। শোনো সুখেন, তুমি এগুলো আনতে যাচ্ছ ঠিকই, কিন্তু পথের মধ্যে ওই পিশাচ তোমাকে নানানভাবে ভয় দেখাবে, তাই এটা পরিয়ে দিচ্ছি। পুঁটুলির ভেতর থেকে একটা লাল সুতো বার করে আমি পরিয়ে দিলাম সুখেনকে। যাও সাবধানে। গ্রামের সকলে কেউ বাড়ি গেল না, সবাই আজ জমিদার বাড়িতেই থাকতে চায়। আমি ওদের এই মন্দির দালানেই থাকতে বললাম, অন্তত সেই পিশাচ এখানে ওদের ক্ষতি করতে পারবে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল।
এদিকে সুখেনের পাত্তা নেই। জমিদার মশাই বেশ কয়েকবার আমাকে দুপুরে খাওয়ার জন্য অনুরোধ করে, আমি খাইনি। তোমরা তো জানো যেদিন বিশেষ কোনো যজ্ঞ করতে হয় সেদিন আমি উপোস থাকি। সন্ধ্যের একেবারে গোড়ায় সুখেন এসে ঢুকলো জমিদার বাড়িতে। মুখে চোখে ভয়ের ছাপ স্পষ্ট। কি হয়েছে সুখেন? আমি জিজ্ঞেস করলাম। ও বাবা গো, কি দেখলুম ঠাকুর মশাই, কি ভয়ঙ্কর! আসার সময় একটা বুড়ি উবু হয়ে 4 হাত পায়ে আমাকে বেশ কয়েকবার দেখলো। বুড়ির মাথার চুলগুলো যেন এক একটা সাপ, ইস ইস করে ফনা তোলে। মুখে একটা লম্বা জিভ, পেট থেকে নাড়ি ভুড়ি ঝুলছে। আমি তো অজ্ঞান হতেই যাচ্ছিলাম, কিন্তু আপনার এই সুতোখানা জোরেই নাকি জানি না মনে সাহস এলো। আপনার কথা মনে মনে চোখ বুজে স্মরণ করতেই চোখ খুলে দেখলুম সেটা নেই। সুখেনের এই বিবরণ শুনে সকলে যেন আঁতকে উঠল। আরো একটা অসুবিধা হয়েছে ঠাকুর। আবার কি হলো? আপনি বলেছিলেন গুনে গুনে 108টা বেলফুল আনতে, কিন্তু আমি 107টা পেয়েছি। একটা বেলফুল কোথাও পেলাম না। বাকি সব পেয়েছো তো? হ্যাঁ ঠাকুর। বেশ, আমি আসছি একটু। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। 107টা পেয়ে গেল, কেবল একটি। আমার কথা মাঝপথেই বন্ধ হয়ে গেল। আমার মাথার চুলে যেন কিছু একটা পড়ল ওপর থেকে। মাথা থেকে জিনিসটা হাতে নিলাম। এত বিপদেও যেন একটু হেসে উঠলাম। মাথার ওপর একটি বেলফুল পড়েছে। মনে মনে বলে উঠলাম, মাগো, তুই এইভাবেই আমাকে দিশা দেখিয়ে যাস, যাতে মানুষের প্রাণগুলো বাঁচাতে পারি। রাত তখন বেশ গভীর। গোটা গ্রাম তখন রাতের আঁধারে পরিপূর্ণ। সমগ্র পরিবেশটা নীরব হয়ে রয়েছে, যেন জানান দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মূর্তিমান বিভীষিকা প্রলয় বিষাণ বাজিয়ে তেড়ে আসবে। রাতে জঙ্গলের একটা নির্দিষ্ট শব্দ থাকে। সেই শব্দ যেন কোনো অশরীরী ক্ষমতার উপস্থিতির জন্য মুখ বুজে রয়েছে। রাতের ঘন অন্ধকার ভেদ করে আমি এগিয়ে চলেছি পশ্চিমের সেই জঙ্গলের মধ্যে। হাতে আছে একটা হেরিকেন। ওটার আলো আমার চারিপাশে একটি আলোর বৃত্ত সৃষ্টি করেছে। যত এগিয়ে চলেছি ততই একটা হৃদয় ভেদী ভয়ঙ্কর অনুভূতি আমার গা বেয়ে ওপরে উঠতে চাইছে। এখন ঘাবড়ালে চলবে না। জঙ্গলের মধ্যেই খচখচ শব্দ করে এগিয়ে চলেছি। কিছুটা এগিয়ে যেতেই একটি কুঠির চোখে পড়ল। বুঝলাম এই সেই আঁতুর ঘর যেখান থেকে জন্ম নিয়েছে নরকের পিশাচ। কুটিরের সামনে বসলাম, হারিকেনটা পাশে রাখলাম। ঠাকুর ভাসান হয়েছে এমন পুকুর বা নদীর মাটি, জমিদার বাড়ির মা দুর্গার পুজোর হোম হওয়া ইট, আর কিছুটা বালি, সাথে 108টা বেলফুল এবং সেই মেয়ের দেওয়া পদ্ম রাখলাম মাটিতে। মন্ত্র পড়ে গা বেঁধে ফেললাম। ইটগুলো সাজিয়ে তার উপর মাটি চাপালাম, বালিগুলো তার উপর ছড়িয়ে দিলাম। বালির ওপর একটি উল্টো ত্রিকোণাকার ত্রিভুজ আঁকলাম। কাঠগুলো সাজিয়ে ঘি দিলাম, তারপর আগুন জ্বালালাম। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। চারপাশটা আলোয় আলোময় হয়ে উঠল। অনেকক্ষণ পর কিশোরী বলে উঠল, কয়েকটা প্রশ্ন অনেকক্ষণ ধরে জমা আছে ঠাকুর, জিজ্ঞেস করতে পারি? জানি কি জিজ্ঞাসা করবে, আমি বলছি শোনো। বিষে বিষে বিষক্ষয়। আমি জানতাম এই নারী শক্তির বিরুদ্ধে জেতা সম্ভব নয়, তাই সংহারক শক্তিকে জাগিয়ে তুলব, সংহারক শক্তির বিরুদ্ধেই। আরো ভালোভাবে বললে, যে পিশাচ এখন বর্তমান সে কোনো সাধারণ ক্ষমতার অধিকারিণী নয়। হিংসা, লোভ, খিদে সবকিছুই তার মধ্যে আছে। তারপরও সে অশরীরী।
আমি শারীরিকভাবে তার কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু সে শারীরিক এবং মানসিক দুইভাবেই আমাকে ক্ষতি করতে পারবে। তাই এই যুদ্ধে আমি সাহায্য নেব মা ভৈরবীর। দশমহাবিদ্যার পঞ্চম হলো মা ভৈরবী। স্বপ্নে আমাকে মা তাই নির্দেশ দেন, কারণ এই শক্তির দুটি দিক আছে। একটি দিকে তিনি মৃন্ময়ী, আর অপর দিকে তিনি কালীর মতো হিংস্র। ভালোর জন্য যেমন ভালো মা, তেমনি খারাপের জন্য খারাপ। হিন্দু পৌরাণিক কাহিনীর মতে ইনি 64টি যোগিনীর মধ্যে প্রধান। তাই এই পিশাচকে ধ্বংস করতে হলে ওরই মতো কোনো দৈবিক অথচ ভয়ঙ্করী শক্তিকে ডাকতে হবে। তাই মা ভৈরবীর সেই রুদ্রাণী রূপকে আমি ডাকতে থাকলাম। কিশোরী আবার বলল, কিন্তু আপনি যে বললেন ভয়ঙ্করী দেবীদের ডাকলে তাদের নিয়ন্ত্রণ করতে হয়। সে তো 100 বার। মা তো পাগলের শিষ্য, আমি এটুকু নিশ্চয়ই পারবো। আর তাছাড়া মা রুদ্রাণী রূপে এলেও তিনি তো মা। এক মায়ের সন্তান হারানোর কষ্ট মিশে আছে এই গ্রামের মাটিতে। তিনি কি ছেড়ে দেবেন ভাবছ? পাপের বিনাশ নিশ্চিত। কোনোদিন শুনেছ কি মায়ের ভালোবাসা হেরে গিয়েছে? সম্ভব নয়, বুঝলে। বেদির ওপর আগুন জ্বলছে। বেলফুলগুলো সাজিয়ে রেখেছি, কারণ এটাই মায়ের বাহন। পদ্মটা রাখলাম বেলফুলের মাঝে। মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওম মহাপদ্মে শক্তি সম্ভবে, কৃপণাং সর্বনিচ সম্ভবে, ভৈরবাং নমো নিত্যং শ্রী গুরুবে নমো নমঃ। একটা নূপুরের ঝুনঝুন শব্দ কানে আসে, তবে তার উৎস কোথায় তা দেখতে পেলাম না। বরং তার আগেই এক বিভৎস মূর্তি হোমকুণ্ডের সামনে উপস্থিত হয়েছে। সুখেনের বলা কথাগুলো মনে পড়ে গেল। সেই বিভৎস মূর্তি, চোখের মণি নেই, ভেতরটা পুরো সাদা। চুল নেই, বরং সেখানে ফনা তুলে সাপগুলো হিস হিস শব্দ করছে। তবে এবার সে উবু হয়ে নেই, বুকের কাছে হাঁটু মুড়ে বসে আছে। লম্বা জিভখানা ঝুলছে পেটের নিচ পর্যন্ত। পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আছে। হঠাৎ জোরে ফু দিতে শুরু করলো সেই পিশাচ। এক রাশ বাতাস ধেয়ে এলো হোমকুণ্ডের দিকে। আর বেশিক্ষণ বইলেই এই আগুন নিভে যাবে। আর এরপর যা হলো তাতে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম সামনে। আগুনটাকে আড়াল করে দাঁড়িয়ে আছে সেই স্বপ্নের মেয়েটি। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত এটা সেই মেয়ে। সেই মুখ, সেই চোখ, সেই গায়ের রং, লম্বা চুল। হাত দুটো প্রণামের ভঙ্গিতে উঠে এলো আমার। বলে উঠলাম, মাগো, মাগো তুমি এসেছো। আমার দিকে তাকিয়ে মা হাসলেন। ডাকলি আর আমি না এসে পারি? এবার পিশাচটা একটা গগনভেদী আওয়াজে গর্জে ওঠে আর তেড়ে আসে সেই মেয়েটির দিকে। পারে না, আমাকে ধরতে পারে না। পিশাচের পেছন থেকে আওয়াজ এলো এবার। মা কখন অদৃশ্য হয়ে ওর পেছনে গিয়ে দাঁড়িয়েছে তা ওই পিশাচ বিন্দু মাত্র টের পায়নি। কিন্তু এ কি? জীবটা ধীরে ধীরে দুভাগে ভাগ হয়ে গেল। একটি বৃদ্ধা আর অপরটি একটা কালো অবয়ব। দুজনে মিলে ঝাঁপিয়ে পড়লো সেই মেয়েটির ওপর। একটি অগ্নিবলয় সৃষ্টি হলো সেই জায়গায়। মেয়েটি আর ছোট নেই, তার রূপ বদলে গিয়ে সে এবার ধীরে ধীরে নারী রূপে পরিবর্তিত হলো। গলায় তার নরমুণ্ড, হাতে এলো একটা বিরাট তলোয়ার। সে পিশাচ তার বিরাট নখ দিয়ে আঘাত আনার চেষ্টা করলো মায়ের উপর। তরবারির এক কোপে তার হাত কেটে ফেললেন মা। এক মুহূর্ত সময় নষ্ট না করে তরবারির দ্বিতীয় কোপে
পিশাচের মাথাটা কেটে আলাদা করে দিলেন মা ভৈরবী। সেই পিশাচ মাটিতে লুটিয়ে পড়ে ধীরে ধীরে মিলিয়ে গেল নরকের অতলে। কিন্তু এ কি, মা যেন ক্লান্ত হয়ে পড়েছেন। জানি এমনটা হবে। পাশেই সুরার পাত্র ছিল। রুদ্রাণী রূপে লড়াই করলে মাকে সুরা দিতেই হবে, তবেই তার ভয়ঙ্করী রূপ আরো তেজি হয়ে উঠবে। বিন্দু মাত্র সময় নষ্ট না করে আগুনে সুরা নিবেদন করলাম। পলকের মধ্যে সেই শূন্যস্থানে সেই অশরীরী পালিয়ে যাবার চেষ্টা করলো, কারণ সে জানত এ লড়াইয়ে সে হারবেই। যেই সে অন্ধকারে মিশে যাওয়ার চেষ্টা করলো, মা খেপে গিয়ে তরবারি ছুঁড়ে মারলেন সেই বৃদ্ধারূপী অশরীরীর মাথা লক্ষ্য করে। অব্যর্থ নিশানায় তরবারি গিয়ে বিঁধল ওর মাথায়। বাতাসে মিশে গিয়ে চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গেল সেই অশরীরী অক্ষী। রাতের আঁধারেও স্পষ্ট দেখলাম একটি শিশুকে কোলে নিয়ে তার মা দাঁড়িয়ে আছে আমার থেকে কয়েক হাত দূরে। মুখে তার পরিতৃপ্তির হাসি। সেই মহিলা অন্য কেউ নয়, উনি রানী, অবিনাশের স্ত্রী। কোলে তার আদরের বাচ্চার মাথায় একটা স্নেহের চুম্বন করল রানী। কিশোরী বলল, তারপর তারপর কি হলো? তারানাথ মাথা তুলে কিশোরীর দিকে তাকিয়ে বলল, ওদের আত্মা শান্তি পেল। গোটা গ্রামে নতুন সূর্যের সোনালী আভা এসে পড়ল। সাপমুক্ত গ্রামের বুকে ধীরে ধীরে নতুন প্রাণের বীজ রোপিত হলো। কিশোরী বলল, আর মা ভৈরবী? তারানাথ বাইরে জানালার দিকে তাকালো। জানালার বাইরে থেকে যেন শুনতে পেলাম একটি বাচ্চা মেয়ের কণ্ঠ। আমি তো সবার মনেই ছিলাম, আর আছি আর থাকবো।